দেখো, প্রথমে আমরা যে টপিকটা স্টার্ট করব এর মধ্যে কি কি কন্টেন্টস আমরা দেখবো, যে টাইপস অফ ট্রান্সফরমার কি কি আছে। ঠিক আছে, টাইপ অফ ট্রান্সফরমারের মধ্যে বিভিন্ন টাইপ, যেমন কোড টাইপ, সেল টাইপ, এগুলো কি, তাদের মধ্যে কম্প্যারিজন। ঠিক আছে, কোড টাইপ সেল টাইপের মধ্যে কম্প্যারিজনটা জানতে হবে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এবং পাওয়ার ট্রান্সফরমার, এরাও এক ধরনের ক্লাসিফিকেশনস। এবং ট্রান্সফরমারের কীরকম স্পেসিফিকেশনস থাকে, ম্যাগনেটিক সার্কিটটা কীরকম থাকে, এবং এদের আউটপুট ইকুয়েশনটা কীরকম হয়। আউটপুট ইকুয়েশন বলতে মানে এখান থেকে যে কেভিএ আউটপুট আমরা পাই, সেই কেভিএ আউটপুটের এক্সপ্রেশনটা কিরকম হয় সেটা দেখতে হবে। দেখা যাক, প্রথমে আমরা বলবো যে টাইপ অফ ট্রান্সফরমার সেটাকে কিভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, না ডিপেন্ডিং অন দ্য কোর কনস্ট্রাকশন। ট্রান্সফরমারের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ওয়াইন্ডিং পার্ট আর একটা হচ্ছে কোর পার্ট। ওই কোর পার্ট যেটা আছে সেই পার্টটা কিভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে, তার কনস্ট্রাকশনটা কিভাবে হয়েছে, তার উপরে ভিত্তি করে ট্রান্সফরমারকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কোর টাইপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে শেল টাইপ ট্রান্সফরমার। আর ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন, কি কোথায় আমরা অ্যাপ্লাই করছি ট্রান্সফরমারটাকে, তার উপরে ভিত্তি করে একে দুভাগে ক্লাসিফাই করা যায়। যেমন হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এবং পাওয়ার ট্রান্সফরমার, এই দুটো ভাগে ভাগ করা যায়। এবং এই যে কনস্ট্রাকশন যেটা হচ্ছে ট্রান্সফরমারের, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের উপরে ভিত্তি করে সেটা ভ্যারি করে। এমন তো নয় যেটা ধরো পাওয়ার ট্রান্সফরমারের কনস্ট্রাকশন যেরকম ভাবে করবো, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারও সেরকম ওয়েতেই কনস্ট্রাক্ট করতে হবে, তা নয়। তার সাইজ কত, তার অ্যাপ্লিকেশন কোথায় হচ্ছে, সব নির্ভর করছে যে তার ডিজাইন কীরকম হবে। এগুলো ওই সমস্ত ফ্যাক্টরের উপরে ডিপেন্ডেন্ট। তার উপরে হচ্ছে ভোল্টেজ, কারেন্ট রেটিং, কীরকম ফ্রিকোয়েন্সিতে আমরা অপারেট করব, সে সমস্ত ফ্যাক্টরের উপরেও এই ডিজাইনগুলো নির্ভর করে। তো প্রথমে যে টাইপ আমরা দেখবো সেটা হচ্ছে কোর টাইপ ট্রান্সফরমার। তো কোরটা কি দিয়ে তৈরি হয় না, ম্যাগনেটিক কোর, এটা হচ্ছে ল্যামিনেশন দিয়ে তৈরি হয়। ম্যাগনেট মানে কোর যেটা থাকে ট্রান্সফরমারের, সেই কোরটা কিন্তু ল্যামিনেটেড কোর থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মানে একটা সিঙ্গেল সলিড কোর থাকে না, অনেক পাতলা পাতলা শিট থাকে, সেগুলোকে অ্যাসেম্বল করে ল্যামিনেটেড কোর তৈরি করা হয়। এবার এরা মিলে একটা রেক্ট্যাঙ্গুলার একটা ফ্রেম তৈরি করে, একটা রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্রের আকৃতির একটা ফ্রেমে তৈরি করে, এবং এদেরকে একটা পরপর সাজিয়ে একটা লিম্ব বা লেগ তৈরি করা হয়। ট্রান্সফরমারের যে লিম্ব, যে পাগুলো থাকে, মানে অ্যাকচুয়ালি তিনটে লিম্ব থাকে ট্রান্সফরমারের, থ্রি ফেজ ট্রান্সফরমারে। তো সেই লিম্বগুলোকে, এই ল্যামিনেশনসগুলোকে সাজিয়ে সাজিয়ে তৈরি করা হয়। এবং এই টপ এবং বটম পোর্শনে যেটা থাকছে এটাকে বলা হয় ইয়ক। মানে টপ এবং বটম পোর্শন অফ দ্য কোর, এটাকে বলা হচ্ছে ইয়ক। ঠিক আছে, এই দেখো একটা কনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি এখানে। এই কনস্ট্রাকশন হচ্ছে এখানে দু ধরনের কোর টাইপ ট্রান্সফরমার দেখিয়েছে, একটা হলো সিঙ্গেল ফেজ কোর টাইপ আর একটা হলো থ্রি ফেজ কোর টাইপ, দুটো কনস্ট্রাকশন দেখিয়েছে। বাঁ দিকের ছবিটা হচ্ছে সিঙ্গেল ফেজ কোর টাইপ ট্রান্সফরমারের ছবি। এখানে কোর অংশটা কোনটা, এই যে সাদা রঙের অংশটা দেখতে পাচ্ছ, এইটা, এই যে এইটা এবং এই দিকেরটা, এই সমস্ত অংশটা মানে সাদা রঙের যে অংশ সমস্তটাই হচ্ছে কোর। তার মধ্যে যেটা হচ্ছে এইটা, এই বাঁ দিকেরটা এবং এই ডান দিকেরটা, এরা হচ্ছে লেগস। দুটো হচ্ছে লেগ অথবা এদেরকে বলা হয় লিম্ব। এদের উপরে কন্ডাক্টর যেগুলো থাকে ট্রান্সফরমারের, তাদেরকে এখানেই জড়ানো থাকে। এই যে এগুলো হচ্ছে কন্ডাক্টর। এই দেখো প্রথম একটা লিম্ব, এর উপরে দুটো সাইডে আমরা দুটো কন্ডাক্টর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এলভি কন্ডাক্টর, যেটা একদম কোরের কাছাকাছি আছে, সেটা হচ্ছে এলভি কন্ডাক্টর। এবং একটু দূরে যেটা আছে এইটা এবং এইটা তোমরা হ্যাচ করা আছে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বাঁ দিকে এরকম হ্যাচ করা আছে, সেগুলো হচ্ছে এলভি কন্ডাক্টর বুঝিয়েছে, এটা হচ্ছে কোরের কাছে থাকে। আর এইচবি কন্ডাক্টর যেটা হচ্ছে কোর থেকে দূরে থাকে, এটা হচ্ছে এই দিককার এইচবি কন্ডাক্টর। অন্যদিকে এই দিকের যে লিম্বটা আছে, এই দিকের যে লিম্ব, তারও ওখানে দেখো যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা এলভি কন্ডাক্টর, যেটা হচ্ছে কোরের কাছাকাছি আছে। এই দিকেরটা এবং এই দিকেরটা এরা হচ্ছে এলভি কন্ডাক্টরকে বোঝানো হচ্ছে। এবং এই যে হ্যাচড কন্ডাক্টরস গুলো আছে, যেটা হচ্ছে এইরকম ভাবে হ্যাচ করা আছে, এইটা এবং এই দিকেরটা, এরা হচ্ছে সব হাই ভোল্টেজ কন্ডাক্টরস। এবং এই যে কোরের যে লিম্বস গুলো, এইটা একটা লিম্ব এবং এইদিকের একটা লিম্ব, এই যে লিম্বস গুলো এরা হচ্ছে কানেক্টেড আছে, উপরের এই অংশটা এবং এই নিচের অংশ দ্বারা এরা হচ্ছে কানেক্টেড আছে। এই যে নিচের এবং উপরের যে অংশ, যাদের মাধ্যমে দুদিককার লিম্ব কানেক্টেড হয়ে আছে, তাকে বলা হয় ইয়ক। একে বলা হয় ইয়ক। এই উপরের অংশটা এবং এই নিচের অংশটা, এদেরকে বলা হয় ইয়ক। এটা একটা সিঙ্গেল ফেজ কোর টাইপ ট্রান্সফরমারের ছবি আমরা দেখতে পেলাম। ঠিক আছে, সেরকম ভাবেই একটা আমরা
বলতে পারি কি, এই দেখো এখানে যেটা বলেছে না, ইচ লিঙ্ক ক্যারিজ আ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কন্ডাক্টরস বা ওয়াইন্ডিংস। এখানে আমরা এইচভি এবং এলভি বলেছি। এলভি একদম যেটা কোরের কাছে আছে সেটা হচ্ছে এলভি। এখন কোনো একটা তো এইচভি আইদার এটা যদি স্টেপ আপ ট্রান্সফরমার হয়, মানে এই ট্রান্সফরমারের মাধ্যমে যদি ভোল্টেজকে আমরা স্টেপ আপ করি, তাহলে আমার প্রাইমারিটা কি হবে, প্রাইমারিটা হবে এলভি এবং সেকেন্ডারিটা হবে এইচভি সাইড। আর এটা যদি স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়, তাহলে প্রাইমারিটা হবে এইচভি এবং সেকেন্ডারিটা হবে এলভি। কিন্তু যাই হয়ে যাক, সবসময় এলভি যে কন্ডাক্টার্স গুলো আছে বা ওয়াইন্ডিংস গুলো আছে, সেটাকে আমাকে কোরের কাছে রাখতে হবে। কারণ কোরের কাছে যদি এলভি কন্ডাক্টার্স গুলোকে না রাখি, এইচভি কন্ডাক্টার্স গুলোকে যদি কোরের কাছে রাখতে যাই, যেহেতু কোরের একটা পোটেন্সিয়াল হচ্ছে জিরো পোটেন্সিয়াল আমরা কনসিডার করি, তো যদি আমরা এখানে এইচভি কন্ডাক্টারটাকে কোরের কাছে রাখতাম, তাহলে তার সঙ্গে কোরের যে ভোল্টেজের ডিফারেন্স অনেক বেশি, তো সেই কারণে এখানে অনেক বেশি পরিমাণে ইনসুলেশন দিতে হতো। তো ইনসুলেশনের পরিমাণটাকে যাতে কম করা যায় এবং যাতে করে ট্রান্সফরমারের কস্ট বাঁচানো যায় এবং তাকে সাইজটাকেও কম্প্যাক্ট করা যায়, তার জন্য সবসময় ট্রান্সফরমারের কোরের কাছে এলভি ওয়াইন্ডিংটাকে রাখা হয় এবং দূরে রাখা হয় এইচভি ওয়াইন্ডিংকে। তো এটা একটা সিঙ্গেল ফেজ কোর টাইপ ট্রান্সফরমারের ছবি আমরা দেখলাম। এবার এই থ্রি ফেজ যে কোর টাইপ ট্রান্সফরমার, তার ছবিটা দেখো, এটাকে আমরা একটু কপি করে নেব। এটা একটা থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে কি, থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে এইটা একটা লিঙ্ক, এই যে একটা লিম আমরা দেখতে পাচ্ছি এখানে, এই অংশটা, এটা হচ্ছে একদিককার একটা লিঙ্ক, ঠিক আছে, এটা একটা লিঙ্ক হয়ে গেল। মাঝখানে আবার একটা লিঙ্ক আছে, এইটা হচ্ছে আরেকটা লিঙ্ক, এইটা, এটা হচ্ছে একটা লিঙ্ক, আর এখানে আরেকটা লিঙ্ক আছে এইটা। এগুলো হচ্ছে সব ল্যামিনেটেড কোর, ল্যামিনেটেড করা আছে স্টিল, যেগুলো এইচআরএস অথবা সিআরজিও কোর, সেগুলোকে পাতলা পাতলা সিটগুলোকে একসঙ্গে যোগ করে বা অ্যাসেম্বল করে এরকম কোর একটা বানানো হয় রেক্ট্যাঙ্গুলার শেপের। তাহলে এখানে তিনটে লিম্ব দেখতে পাচ্ছি, প্রত্যেকটি লিম্বের ওপরে কিছু কন্ডাক্টার্স রাখা আছে। এই যে হ্যাচ করা কন্ডাক্টার্স গুলো দেখতে পাচ্ছ, এই যে হ্যাচ করা, এইদিকে হ্যাচ করা যে কন্ডাক্টার্স বা এই যে হ্যাচ করা কন্ডাক্টার্স, এগুলো হচ্ছে এই লিম্বের ওপরে জড়ানো আছে। তাহলে এই যে কন্ডাক্টার্স গুলো আছে, এইটা বা এইটা, এরা কি, এরা হচ্ছে সব কি ধরনের কন্ডাক্টার্স, এরা হচ্ছে এলভি কন্ডাক্টার্স, লো ভোল্টেজ কন্ডাক্টার্স। এবং এই যে কন্ডাক্টার্স গুলো আছে, এইটা হোক অথবা এইটা হোক, এরা হচ্ছে কি সব এইচভি কন্ডাক্টার্স। এটা হচ্ছে একটা পার্টিকুলার ফেজের জন্য, ধরো এটা রেড ফেজের জন্য হয়ে গেল। একইভাবে এখানে আমাদের ইয়েলো ফেজের জন্য হবে, ইয়েলো ফেজের জন্য আমাদের এইচভি কন্ডাক্টার্স কোনগুলো, এইটা হলো ইয়েলো ফেজের এইচভি এবং এইটা হলো এই ইয়েলো ফেজের এইচভি কন্ডাক্টার্স। এবং যেগুলো কোরের কাছে আছে, এটা হলো ইয়েলো ফেজের, এই কোরের কাছে যেগুলো আছে এইটা এবং এইটা, এরা হচ্ছে সব ইয়েলো ফেজের এলভি কন্ডাক্টার্স। একইভাবে ব্লু ফেজের জন্য যেগুলো আমার দূরে আছে, এইটা এবং এইটা, এরা হচ্ছে কি এইচভি কন্ডাক্টার্স ফর দ্য ব্লু ফেজ। এবং এই যে অংশটা, এইটা এবং এইটা, এরা হচ্ছে সব এলভি কন্ডাক্টার্স অফ দ্য ব্লু ফেজ। ঠিক আছে, এবার এই যে কোরের মাঝে যে অংশটা, যেখানে আমার ওয়াইন্ডিংস গুলো মানে কোরের ওপরে তো ওয়াইন্ডিংস গুলোকে জড়ানো থাকছে, প্রত্যেকটা লিম্বের ওপরে ওয়াইন্ডিংস গুলোকে জড়ানো থাকছে। এখন যে কোর, আমরা যে কোরের ছবিটা যদি দেখি ভালো করে একটু, ওয়াইন্ডিংস গুলোকে সরিয়ে রেখে শুধুমাত্র যদি কোরের ছবিটাকে একটু ভাবি, ঠিক আছে, এই যে এরকম হচ্ছে একটা আমরা ছবি ভাবতে পারি। যদি ওয়াইন্ডিংস গুলোকে না দেখায়, তাহলে তো এরকম ছবি। তাহলে এই যে মাঝের অংশটা থাকছে, এই মাঝের অংশটাকে কি বলবো, এটা কিসের মতো দেখতে হচ্ছে, এই অংশটা একটা জানলার মতো দেখতে হচ্ছে। একটা ঘরের যেরকম জানলা থাকে, এটা একটা উইন্ডো, এটাকে বলা হয় উইন্ডো। ঠিক আছে, এটা একটা উইন্ডো, আর একটা উইন্ডো হচ্ছে এইটা।
এই দুটোকে আমরা বলতে পারি উইন্ডো, জানলা, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে একটা লিম্ব, এটা একটা লিম্ব, এটা একটা লিম্ব, আর এটা একটা লিম্ব। আর এই উপরের অংশ যেগুলো হচ্ছে এগুলো কি, এইটা হচ্ছে একটা ইয়ক, এইটা হচ্ছে ইয়ক, এবং নিচের অংশটা এটাও হচ্ছে একটা ইয়ক। তাহলে এই কালো রং দিয়ে যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের কি, লিম্বস। আর সবুজ রং দিয়ে যেটাকে দেখিয়েছি এগুলো হচ্ছে আমাদের ইয়ক। তো এই হচ্ছে ট্রান্সফরমারের কোর টাইপ কনস্ট্রাকশনস। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ এবং এটা হচ্ছে 3 ফেজের জন্য। ঠিক আছে, তো এই ধরনের কনস্ট্রাকশন আমাদের কোর টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি। তো এখানে যেটা হয় আমাদের এই ধরনের যে কনস্ট্রাকশনস, এখানে আমাদের যে ফ্লাক্স গুলো দেখতে পাচ্ছ, এখানে দেখো ফ্লাক্সের ডাইরেকশনটা একটু দেখো। এখান দিয়ে আমাদের ইয়েলো ফেজের ফ্লাক্সটা এখান দিয়ে ফ্লো করছে, ব্লু ফেজের ফ্লাক্স ফাই বি দ্বারা ডিনোট করেছে। এখানে ফাই আর যেটা আছে, ফাই আরটা কি, ফাই আরটা হচ্ছে রেড ফেজের ফ্লাক্স। এরকম ভাবে প্রত্যেকটা ওয়াইন্ডিং এর মধ্যে যখন কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করার জন্য ওখানে ফ্লাক্স তৈরি হবে। ঠিক আছে, এবার কোর টাইপ কনস্ট্রাকশনের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে সেখানে আমাদের প্রত্যেকটা যে লিম্বস আছে, প্রত্যেকটা লিম্বের ক্রস সেকশনাল এরিয়া কিন্তু সেম থাকছে। প্রত্যেকটি লিম্ব, মানে এখানে যে যতগুলো লিম্বস দেখতে পাচ্ছ, প্রত্যেকটা লিম্বের কিন্তু ক্রস সেকশনাল এরিয়া সেম। মানে এর যদি আমরা ক্রস সেকশনাল এরিয়া এ ধরি, মানে এই থিকনেসটা যদি তুমি এ ধরো, এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে, উপরের এটাও এ হবে, এই থিকনেসটাও হবে এ, এটাও হবে এ, মাঝের লিম্ব যেটা আছে সেটারও থিকনেস এ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যেটা আছে এটারও এই হবে। সমস্ত জায়গাতে যেহেতু সেম অ্যামাউন্ট অফ ফ্লাক্স ফ্লো করছে, তাহলে এখানে আমাদের কি হবে, প্রত্যেকটা জায়গাতে আমাদের থিকনেস যেটা হচ্ছে সেটা কিন্তু সেম হবে, এবং নিচেও আমাদের এটাও এ হবে। এটা হচ্ছে কিন্তু কেবলমাত্র আমরা কোর টাইপ ট্রান্সফরমার বলে এরকম দেখতে পাচ্ছি, সেল টাইপ হলে কিন্তু এরকম হবে না। ঠিক আছে, এখানে যে থিকনেস গুলো আমরা দেখতে পাচ্ছি এক একটা লিম্বের, সেই থিকনেস গুলো হচ্ছে এখানে সেম থাকে, কারণ প্রত্যেকটি লিম্বে এখানে ফ্লাক্স সেম ফ্লো করে। ঠিক আছে, এবার হচ্ছে সেম যদি থাকে, সেম ফ্লাক্স ফ্লো করলে সেখানে সেটাকে ফ্লো করানোটা অনেক, মানে তার কনস্ট্রাকশন করাটা অনেক ইজিয়ার হয়ে যায়, তার কনস্ট্রাকশন করানোটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। এবার সেল টাইপ কনস্ট্রাকশনটা কিরকম? In cell-type transformers, the windings are put around the central limb and the flux path is completed through the side limbs. And the central limb carries the mutual flux that the side limbs are forming a part of the parallel magnetic circuit that carry half of the total flux. মানে এখানে মাঝের যে লিম্বটা আছে এটা হচ্ছে টোটাল ফ্লাক্সটাকে ক্যারি করে, অন্যদিকে যে দুটো সাইড লিম্বস যেগুলো আছে তারা হচ্ছে অর্ধেক অর্ধেক ফ্লাক্স ক্যারি করে। তাহলে ক্রস সেকশনাল এরিয়া যেটা সেন্ট্রাল লিম্ব হয়ে যায়, তার ক্রস সেকশনাল এরিয়া এখানে সাইড লিম্বসগুলোর তুলনায় ডবল হয়ে যায়। এই দেখো এখানে একটা সেল টাইপ ট্রান্সফরমারের ছবি দেখানো হয়েছে। সেল টাইপ ট্রান্সফরমারেও দুরকম কনস্ট্রাকশন হতে পারে, সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ। তাহলে সিঙ্গেল ফেজের ছবিটা একবার দেখে নিই, তারপরে আমরা 3 ফেজের ছবিটা দেখবো। এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ সেল টাইপ ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ সেল টাইপ ট্রান্সফরমার। ঠিক আছে, তাহলে এখানে কোর কোনটা আছে? কোর হচ্ছে, দেখো কোর অংশ মানে সাদা অংশ যেটা, কোর অংশ কোনটা, এই অংশটা, উপরের এটা ইয়ক, আর এইটা হলো একটা লিম্ব, এটা একটা লিম্ব, আর এটা একটা লিম্ব, আর নিচের যেটা এটাও হলো ইয়ক, আর উপরের যেটা সেটাও হলো ইয়ক। এখন দেখো এখানে যে কন্ডাক্টর গুলো রাখা আছে, এরা কিন্তু এই লিম্বস গুলোর দুই সাইডে নেই, কিন্তু কন্ডাক্টর গুলোকে রেখেছে কোথায়? এখানে কন্ডাক্টর রেখেছে দুটো, যে লিম্ব, এই লিম্ব এটা মাঝের লিম্ব, আর এটা হলো সাইড লিম্ব। মাঝের লিম্ব এবং সাইড লিম্বের মাঝে যে অংশটা থাকে, যাকে আমরা কি বলি, উইন্ডো, এই অংশটাকে আমরা বলি উইন্ডো। সেই উইন্ডোর মধ্যে আমাদের কন্ডাক্টর গুলোকে রাখা আছে, এবং লেয়ার বাই লেয়ার এগুলোকে এরকম ভাবে রাখা হয়েছে। দেখো প্রথমে একটা কিরকম রেখেছে, আমি কনস্ট্রাকশনটা এখানে আরেকবার ড্র করি। ধরো এটা হলো আমাদের একটা সেল টাইপ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার।
ঠিক আছে, এখানে একটা লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে যে সাইড লিম্ব তার দেখো যা যতটা সেটা চওড়া, তার থেকে কিন্তু মাঝের যে লিম্বটা সেটা কিন্তু অনেকটা বড়, ওর থিকনেস কিন্তু অনেকটা বেশি। এটা কেন হচ্ছে? এর কারণ হচ্ছে যে মাঝের লিম্ব যেটা হয়, মাঝের লিম্বে কিন্তু বেশি ফ্লাক্স ফ্লো করে। এখন আমরা চাই যে ট্রান্সফরমারের মধ্যে ফ্লাক্স ডেনসিটি সব জায়গাতে কিন্তু সেম থাকবে। তাহলে ফ্লাক্স ডেনসিটিকে যদি সেম রাখতে হয়, তাহলে ফাই বাই এ এই জিনিসটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। এবার ফাই বাই এ যদি কনস্ট্যান্ট রাখতে হয়, তাহলে ফাই যেখানে বেশি সেখানে এটাকেও বেশি হতে হবে, তা নাহলে ফাই বাই এ কনস্ট্যান্ট থাকবে কি করে? তাহলে দেখতেই পাচ্ছ মাঝের যে জায়গাটা সেন্ট্রাল লিম্ব, যেটা সেন্ট্রাল লিম্বের থিকনেস কিন্তু ডাবল দ্যান দ্য আউটার লিম্বস। আর এই যে মাঝের যে জায়গা, এটা কি, এই অংশটাকে আমরা বলতে পারি উইন্ডো, এটা একটা উইন্ডো, আর এদিকে এটা হলো আর একটা উইন্ডো। এই দুটো উইন্ডোর মধ্যে আমাদের কন্ডাক্টার্স যেগুলো আছে এইচভি এবং এলভি কন্ডাক্টার্স, তাদেরকে প্লেস করা হয়। এবং প্লেসিংটা কিভাবে করা হয়? প্রথমে হচ্ছে ধরো একটা এলভি, এরকম হয়ে গেল একটা এলভি কন্ডাক্টার্স লেয়ার, ঠিক আছে, তার উপরে হয়ে গেল ধরো এইচভি কন্ডাক্টরের লেয়ার, এখানে এইচভি কন্ডাক্টার্স, আবার এখানে ধরো আরেকটা এইচভি কন্ডাক্টার্স এইদিকে, এবং অর্ধেক এলভি উপরের দিকে থাকবে, এইখানে আমাদের এলভি কিছুটা থাকলো, আবার এইখানে কিছুটা এলভি থাকবে। এরকম কনস্ট্রাকশনটা করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা উইন্ডোতে দেখালাম, সিমিলার ওয়েতে আরেকটা উইন্ডোতেও থাকবে এরকম। এটা মাঝেরটা হলো এই এলভি কন্ডাক্টর, একদম টপে যেটা থাকবে সেটা হচ্ছে হাফ অফ দ্য এলভি কন্ডাক্টর টপে থাকবে এরকম, এবং হাফ অফ দ্য এলভি কন্ডাক্টর আমরা এরকম ভাবে দেখাবো, ঠিক আছে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে যেটা আছে এটা ফুল এলভি, আর এটা হচ্ছে হাফ অফ দ্য এলভি, হাফ অফ দ্য এলভি। তাহলে হাফ এলভি আর এই এলভি মিলে হচ্ছে 2 এলভি। আর এখানে একটা এইচভি কালো রঙের, আর এটা একটা এইচভি, এরা কিন্তু ফুল এইচভি, এরা মিলে হয়ে যাচ্ছে 2 এইচভি। তার মানে এরকম ভাবে কন্ডাক্টর গুলোকে রাখা থাকে। এটা হচ্ছে ফুল এইচভি, এবং এটাও হচ্ছে ফুল আর একটা এইচভি। দেখো ফুল এইচভি কন্ডাক্টরটাকে যতটা সম্ভব কোর থেকে দূরে রাখার চেষ্টা করা হয়। যদি আমরা উপরে এইচভিটাকে রাখতাম তাহলে কোরের কাছাকাছি থাকতো এইচভিটা, সেটা তো আমরা চাই না, কারণ সেক্ষেত্রে আরো বেশি ইনসুলেশনের প্রয়োজন হতো। সেটা যাতে না হয় তার জন্য আমরা ভেতরের দিকে রাখার চেষ্টা করেছি এইচভি কন্ডাক্টার্স গুলোকে। এখানে কালো রঙের যেটা দেখানো হয়েছে এটা হলো এইচভি কন্ডাক্টার্স, আর যেটা নীল রঙের কন্ডাক্টার দেখানো হয়েছে এটা হচ্ছে সব এলভি কন্ডাক্টার। এটা একটা এলভি অ্যাজ ওয়েল অ্যাজ, এটাও এলভি অ্যাজ ওয়েল অ্যাজ, এটাও হচ্ছে এলভি, ঠিক আছে। আর এইটা এইচবি ছিল, তার সঙ্গে এইটা আর একটা এইচবি ছিল আমাদের, এইটা। তো এইরকম হচ্ছে ব্যাপার, আমাদের সেল টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে। এটা হলো একটা সিঙ্গেল ফেজ এই আমাদের সেল টাইপ ট্রান্সফরমারের ছবি, ঠিক আছে। এবার থ্রি ফেজ যদি আমরা সেল টাইপ ট্রান্সফরমার দেখি সিমিলার ওয়েতে। স্যার উপর নিচের এলভি গুলো ছোট হওয়ার কারণ? ছোট হওয়ার কারণ মানে দেখো, তোমার যতটা এইচবি থাকবে, যতটা এই এলভি কন্ডাক্টর যতগুলো থাকবে, তোমার এক একটা এলভি কন্ডাক্টরের সাপেক্ষে তো থাকছে না এটা। এখন এখানে আমাদের এলভিটা কত, এটা হচ্ছে ধরো আমি এলভি বললাম, এখানে এলভি কন্ডাক্টর কিছু আছে। এবার এইটা হচ্ছে একটা ফুল এইচভি, এটা হচ্ছে একটা ফুল এইচভি, এটা একটা ফুল এইচভি। তাহলে কতগুলো এইচভি হলো? এখানে 2 এইচভি হলো, এখানে এইচভি আর এখানে এইচভি, আর মাঝে একটা এলভি আছে। তাহলে 2 এইচভি যদি থাকে তাহলে 2 এলভিও থাকা উচিত। তাহলে 2 এলভি করবার জন্য কি করতে হবে? এটাকে হাফ অফ দ্য এলভি, আর এটাকে হাফ অফ দ্য এলভি, ঠিক আছে। এইরকম ভাবে ডিজাইনটা করা হয় যাতে মানে টোটাল দেখো এলভি সমান কত, এখানে এলভি হাফ এলভি মিলে হচ্ছে 2 এলভি, আর এখানে এইচভি মিলে হচ্ছে 2 এইচভি, মানে এইরকম ভাবে করা হয় যাতে ব্যালেন্সটা থাকে। যতটা এইচভি ততটাই এলভি থাকতে হবে, তো সেই ব্যালেন্সটাকে রাখবার জন্য এরকমটা করা হয়। এলভি কন্ডাক্টরের কিছুটা উপর দিকে কিছুটা নিচের দিকে করে দেওয়া হয়। এখন যেটা আমরা দেখছিলাম যে সেল টাইপ ট্রান্সফরমার, সেটা যদি থ্রি ফেজ টাইপের হয় তখন কিরকম হবে?
দেখো এরকম হচ্ছে একটা কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে একটা থ্রি ফেজ সেল টাইপ ট্রান্সফরমারের ছবি। থ্রি ফেজ সেল টাইপ ট্রান্সফরমারের মধ্যে আমাদের তিনটি ফেজ থাকবে। ঠিক আছে, তিনটি ফেজ যেমন হচ্ছে এখানে উপরেরটা দেখো রেড ফেজ, উপরেরটা মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোর। কোর অংশটা যদি আমরা ছবিটা বাইরে থেকে আঁকি, কোর অংশটা আমি ফার্স্টে এঁকে দেখিয়ে দিই, তারপরে তোমরা বুঝতে পারবে যে তার ভেতরে কন্ডাক্টর কিরকম ভাবে থাকছে। বাইরের কোরটা হচ্ছে এরকম, বাইরের এটা হলো কোর। এবার কোরের ভেতরে আমাদেরকে উইন্ডো গুলোকে দেখাতে হবে। এখন মাঝের যে লিঙ্কটা সেখানে ফ্লাক্সটা বেশি থাকছে, ফ্লাক্সটাকে বেশি রাখার জন্য সেই বেশি ফ্লাক্স যাতে বেশি ফ্লাক্স ডেন্সিটির কারণ না হয়ে দাঁড়ায়, তার জন্য এখানে ক্রস সেকশনাল এরিয়া যেটা সেন্ট্রাল লিম্বে সেটাকে একটু বেশি রাখা হচ্ছে, ডবল রাখা হচ্ছে। তার তুলনায় ডবল রাখা হচ্ছে না, সাইডের যে লিম্বস গুলো আছে তাদের তুলনায় ডবল রাখা হচ্ছে। তাহলে এইটা একটা হয়ে গেল, এটা হলো এইদিকে হয়ে গেল। এটা আমরা একটা পার্টিকুলার ফেজের জন্য দেখতে পাচ্ছি। একইভাবে অন্যান্য যে ফেজগুলো আছে সেখানেও দেখাতে হবে। এখানেও একটা আছে, এটা হলো একটা ফেজের জন্য। এবং এটা হলো আরেকটি ফেজের জন্য। ঠিক আছে, এখানে আছে এরকম কটা উইন্ডো, তাহলে উইন্ডো কটা হলো, ছটা উইন্ডো হয়ে গেল। তাহলে এই যে অংশটা এটা হচ্ছে রেড ফেজের জন্য, এই উইন্ডোটা আর এই উইন্ডোটা রেড ফেজের জন্য, এই উইন্ডো আর এই উইন্ডো হলো ইয়েলো ফেজ, এবং এই উইন্ডো হয়ে গেল আমাদের ব্লু ফেজের জন্য। তাহলে এখানে কি করতে হবে, এখানে আমাদের যে এইচভি কয়েলস গুলো আছে, প্রথমে এইচভি কয়েলসটাকে রাখো, ফুল এইচভি কয়েলটাকে মাঝে রাখো। কোরের কাছাকাছি রাখার চেষ্টা কম করতে হবে, কারণ কোরের কাছে যত থাকবে তত বেশি ইনসুলেশন লাগবে। তাহলে ওখানে হাফ এইচভি, এখানে হাফ এলভি উপরে, আর এখানে একটা হাফ এলভি নিচে। ঠিক আছে, তাহলে ব্যালেন্স হয়ে গেল। এইচভিটাকে ব্যালেন্স করবার জন্য এই যে এইচভি তার ভোল্টেজটাকে ব্যালেন্স করবে এরা দুজনে মিলে, উপরের হাফ এলভি আর এই নিচের হাফ এলভি মিলে। একইভাবে এখানেও তাই, এখানেও হচ্ছে এরকম ফুল এইচভি কয়েলটা এখানে রাখো, এবং তাকে ব্যালেন্স করবার জন্য যে হাফ এলভি, অর্ধেক এলভিটাকে উপরের দিকে, ঠিক আছে, এবং অর্ধেক এলভি টার্নসকে নিচের দিকে রাখতে হবে। এই কোরের ভেতরে এরকম ভাবে যে উইন্ডো ফরমেশন হচ্ছে, সেই উইন্ডোর মধ্যে আমাদেরকে এরকম ভাবে প্লেস করতে হচ্ছে। কাকে প্লেস করছি, কন্ডাক্টারস গুলোকে প্লেস করছি। দেখো একটা জিনিস ভালো করে দেখো, এখানে আমরা কিন্তু কন্ডাক্টার গুলোকে বাইরে রাখছি না, ট্রান্সফরমারের বাইরে লিম্বের ওপরে জড়িয়ে রাখছি না, কিন্তু এখানে কিন্তু ভেতরে থাকছে। এবং ভেতরে থাকছে কিন্তু তার ফলে কি একটা জিনিস বুঝতে পারছো, এখানে যে কন্ডাক্টারস গুলোর মধ্যে যে কারেন্ট ফ্লো হবে, কারেন্টের জন্য যে ফ্লাক্স তৈরি হবে, সেই ফ্লাক্সটা কিন্তু ভেতরেই থাকছে, কোরের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। আদারওয়াইজ যেখানে আমাদের সেল টাইপ কোর টাইপ ছিল, কোর টাইপে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছিল এটা কিন্তু বাইরে থাকছিল। বাইরে থাকলে সেই ফ্লাক্সটা এয়ারের মধ্যে কিছুটা ফ্লাক্স কিন্তু লিকেজ হয়ে যাচ্ছিল, কিন্তু সেল টাইপের ক্ষেত্রে কিন্তু আমাদের এই লিকেজ ব্যাপারটা কিন্তু হচ্ছে না। এখানে কিন্তু এরকম লিকেজের কোনো ব্যাপার ঘটছে না। লিকেজ হচ্ছে না কারণ কি, কারণ হচ্ছে এখানে আমাদের সেল টাইপের ক্ষেত্রে কন্ডাক্টর গুলোর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে কারেন্ট যাচ্ছে, কারেন্টের জন্য যে ফ্লাক্স তৈরি হচ্ছে ফ্লাক্সটা কিন্তু এই কোর অংশের মধ্যেই থাকছে, এটাকে বাইরে যেতে হচ্ছে কি, বাইরে মানে এয়ার, মানে এয়ার যেটা এয়ারের মধ্যে যে ফ্লাক্সটা যেতে হয়, এয়ারের মধ্যে গেলে কিন্তু তার রিয়াক্টেন্স অনেক বেশি, এয়ার গ্যাপ পাথে রিলাক্টেন্স কিন্তু অনেক বেশি হয়, L/μA, এটা হলো রিলাক্টেন্সের ফর্মুলা। এখন এয়ারের মধ্যে যদি যেতে হয় রিলাক্টেন্সটা কিন্তু কি হবে, রিলাক্টেন্সটা বেশি হবে, কারণ এয়ারের মিউ ভ্যালু কিন্তু অনেক ছোট। মিউ যেটা হয় এয়ারের মিউ, সেটা হচ্ছে 4π × 10⁻⁻⁷ শুধু। কিন্তু যেটা আমার স্টিলের মধ্যে দিয়ে যদি যায় বা কোনো আয়রন মেটেরিয়ালের মধ্যে যদি যায়, তার মিউ এর ভ্যালুটা অনেক বেশি। মেশিন হলে কি হয়, তার মধ্যে রিলাক্টেন্সটা অনেক কম হয়, অনেক সহজেই সেটা পাস করতে পারে। ঠিক আছে, সেরকম এখানে একটা ফেজের দেখালাম, অন্যান্য ফেজেস গুলো এখানে, এখানে হচ্ছে ইয়েলো ফেজ, এখানে ইয়েলো ফেজের ফুল এইচবিটা এখানে রাখবে, এবং উপর নিচে এখানে হাফ এইচবি হাফ এলবি করে রেখে দাও, এটাকে ব্যালেন্স করার জন্য এই উইন্ডোর মধ্যে। এবং একইভাবে এদিকেও করতে হবে, এবং সিমিলার ওয়েতে নিচে ব্লু ফেজটার জন্য এরকম করতে হবে। তো আমি পুরোটা আঁকলাম না, এরকম ভাবে আমাদের একটা থ্রি ফেজ সেল টাইপ ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং সেগুলো থাকছে। স্যার হ্যাঁ বলো। বলছি আর দিয়ে কি ইকুয়েশনটা দেখানো ওটা একবার বলবেন?
আর দিয়ে যে ইকুয়েশন বললাম সেটা হচ্ছে কোনো যে ফ্লাক্স যেটা তৈরি হয়, কোনো কারেন্ট যদি কোনো জায়গায় ধরো ফ্লো করছে একটা কন্ডাক্টরের মধ্যে, তাহলে কারেন্ট ফ্লো করলে একটা কি তৈরি হবে, ফ্লাক্স তৈরি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। এবার সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা যে রাস্তা দিয়ে যাচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স কারেন্ট যদি একটা কয়েলের মধ্যে ফ্লো করে তাহলে এমএমএফ তৈরি হয়। ঠিক আছে, কি তৈরি হয়, এমএমএফ তৈরি হয়, নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট। এটাকে কি বলে, নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট, এটাকে বলা হয় এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স। এই ম্যাগনেটোমোটিভ ফোর্স কি চাই, যেরকম ইএমএফ চাই হচ্ছে কারেন্ট ফ্লো করাতে, ম্যাগনেটোমোটিভ ফোর্স চাই ফ্লাক্স ফ্লো করাতে। তাহলে এ চাইবে ফ্লাক্স ফ্লো করাতে। তাহলে ধরো একটা ম্যাগনেটিক সার্কিট, সেখানে যে ফ্লাক্স তৈরি হবে তার রিলেশনটা কি জানো, যেরকম ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ যদি থাকে, যদি থাকে একটা সার্কিটের মধ্যে, তাহলে যে কারেন্ট ফ্লো হয় সেটা রিলেশনটা এরকম হয়। তো ই ইজিক্যাল টু কি হয়, আই ইন্টু আর হয়, আই ইন্টু আর হয়, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স হয়, তাই তো ওহমের সূত্র থেকে আমরা জানি। বা ভি ইজিক্যাল টু আই আর হয়, যাই হোক আমি লিখেছি এটাকে। সিমিলার ওয়েতে যেটা এমএমএফ যেটা হয়, এমএমএফ সমান এখানে আমি কি লিখতে পারি, এমএমএফ ইজিক্যাল টু আমরা লিখতে পারি যে এমএমএফ ইজিক্যাল টু হচ্ছে, ওখানে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে কারেন্ট থাকে না, কারেন্টের পরিবর্তে কে থাকবে, ফ্লাক্স থাকবে, ফ্লাক্স, ফ্লাক্স ইনটু কে থাকবে, রিলাক্টেন্স থাকবে, রিলাক্টেন্স। এটাকে এইরকম ভাবে ডিনোট করা হয়, এমএমএফ ইজিক্যাল টু ফ্লাক্স ইনটু রিলাক্টেন্স। এইরকম ভাবে আর যেটা লেখা হয় এটাকে বলা হয় রিলাক্টেন্স। এবার এই রিলাক্টেন্স যে জিনিসটা, তার ফর্মুলা হচ্ছে কি জানো, রিলাক্টেন্সের ফর্মুলা হচ্ছে এল, মানে যে সার্কিটের মধ্যে ফ্লো করছে, ডিভাইডেড বাই মিউ ইনটু এ। এটা হলো রিলাক্টেন্সের ফর্মুলা। ঠিক আছে, এখন দেখো এলটা কি, এল হচ্ছে লেংথ অফ দ্য ম্যাগনেটিক সার্কিট থ্রু হুইচ দ্য ফ্লাক্স ইজ ফ্লোয়িং। যে ম্যাগনেটিক সার্কিটের মধ্যে ফ্লাক্স ফ্লো করছে তার লেংথ হচ্ছে এল। মিউ হচ্ছে দ্য পারমিয়েবিলিটি অফ দ্য ম্যাগনেটিক সার্কিট, যে সার্কিটের মধ্যে ফ্লো করছে তার সেখানকার পারমিয়েবিলিটিটা কত, সেটা হচ্ছে এয়ারের মধ্যে ফ্লো করলে একরকম পারমিয়েবিলিটি, স্টিলের মধ্যে ফ্লো করলে আরেক রকম পারমিয়েবিলিটি, সিআরজিওর মধ্যে ফ্লো করলে আরেক রকম পারমিয়েবিলিটি। মানে পারমিয়েবিলিটি ডিপেন্ডস অন দ্য মেটেরিয়াল থ্রু হুইচ ইট ইজ মেড, কি ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে তার উপরে পারমিয়েবিলিটিটা ডিপেন্ড করছে। আর এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। যেরকম আমরা রেজিস্ট্যান্সের ফর্মুলাতে জানতাম না, রেজিস্ট্যান্সের ফর্মুলা কি জানতাম, আর ইজিক্যাল টু এরকম যেটা একটা ফর্মুলা ছিল আমাদের, রো এল বাই এ, এরকম একটা ফর্মুলা ছিল। এখানে রোটা কি ছিল, রোটা ছিল রেজিস্টিভিটি। সেরকম রিলাক্টেন্সের একটা ফর্মুলা আছে, রিলাক্টেন্সের ফর্মুলাটা হলো এল বাই মিউ এ। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ব্যাপার যে মিউ যত বেশি হবে, মিউ যত বেশি হবে রিলাক্টেন্সের ভ্যালু কি হবে, যত মিউ বাড়বে, যত মিউ বাড়বে রিলাক্টেন্সের ভ্যালু কি হবে, রিলাক্টেন্সের ভ্যালু কমবে, রিলাক্টেন্সের ভ্যালু কমবে। ঠিক আছে, তো যত আমার রিলাক্টেন্সের ভ্যালু কমবে, আমরা এই সম্পর্ক থেকে কি পাচ্ছি, এমএমএফ ইজিক্যাল টু ফাই ইনটু রিলাক্টেন্স। তাহলে ফাই যেটা হচ্ছে, ফাই সমান কি, ফাই সমান হচ্ছে এমএমএফ বাই রিলাক্টেন্স, ফাই সমান হচ্ছে এমএমএফ বাই রিলাক্টেন্স, ম্যাগনেটোমোটিভ ফোর্স বাই রিলাক্টেন্স। এখন যদি আমার ফ্লাক্সটাকে আমরা সেম রাখতে চাই, হ্যাঁ, যদি আমরা সেম ফ্লাক্স, মানে এমএমএফটা ধরো সেম আছে, এমএমএফ এর একটা পার্টিকুলার ভ্যালু আছে, এখন রিলাক্টেন্সের ভ্যালু যদি কমে যায় তাহলে আমাদের ফ্লাক্সের ভ্যালুটা তো বেড়ে যাবে, তাই না, ফ্লাক্সের ভ্যালুটা বেড়ে যাবে। মানে আমাদের যে ফ্লাক্সটা কাজে লাগছে, এই ফ্লাক্সটা আমরা ম্যাগনেটিক সার্কিটে ফ্লো করাচ্ছি, মানে এটা আমাদের কাজে লাগবে, এই ফ্লাক্সটা আমাদের হেল্প করছে। কিন্তু এয়ারের মধ্যে যদি ফ্লো করতো এই ফ্লাক্সটা, সেটা যেতে গিয়ে এয়ার পাতে কি হতো, এয়ারের মধ্যে মিউ এর ভ্যালু অনেক বেশি। ঠিক আছে, সেখানে আমাদের মিউ এর ভ্যালু, সরি এয়ারের ক্ষেত্রে মিউ এর ভ্যালু অনেক কম। মিউ এর ভ্যালু কত এয়ারের ক্ষেত্রে, 4 পাই ইন্টু, সেটাকে বলে মিউ জিরো, 4 পাই ইন্টু 10⁻⁻⁷, 4 পাই ইন্টু 10⁻⁻⁷, এটা হয় মানে এয়ারের ক্ষেত্রে মিউ এর ভ্যালু। ঠিক আছে, তো এখন এয়ারের ক্ষেত্রে এটা অনেক ছোট, কিন্তু যদি আমরা এখানে অন্য কোনো মেটেরিয়াল ইউজ করি তখন মিউ কি হয়ে যায় জানো, মিউ ইজিক্যাল টু হয়ে যায় মিউ জিরো ইন্টু মিউ আর, মিউ জিরো ইন্টু মিউ আর, যেখানে মিউ আরটা কি, মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি, এবং এই রিলেটিভ পারমিয়েবিলিটির ভ্যালু এটা গ্রেটার দেন 1ই হয়। ট্রান্সফরমারের যে মেটেরিয়াল আমরা ব্যবহার করি কোরের জন্য, তার ক্ষেত্রে মিউ আর এর ভ্যালু 1-এর থেকে অনেক বেশি হয়। তার মানে এই মিউ এর ভ্যালুটা আলটিমেটলি অনেক বেশি হয়, সুতরাং রিলাক্টেন্সটা কম হয়। আর রিলাক্টেন্স যেহেতু কম হয়, ফ্লাক্সটা খুব সহজে ফ্লো করতে পারে। কিন্তু তার জন্য আমি এইখানে বলতে চাইছিলাম, এখানে যে কয়েলস গুলো আছে, সেই কয়েলের মধ্যে তৈরি হওয়া যে ফ্লাক্স, সেই ফ্লাক্সটা কিন্তু এই সমস্ত যে ম্যাগনেটিক সার্কিট এদের মধ্যে দিয়ে ইজিলি ফ্লো করে যাবে, এর মধ্যে দিয়ে ফ্লো করে যাবে, এদিক দিয়ে ফ্লো করে যাবে, একদিক থেকে অন্যদিকে চলে যাবে। কিন্তু যেটা আমাদের
যেটা হচ্ছে আমাদের সেল টাইপ ট্রান্সফরমার, এটা তো সেল টাইপ। কোর টাইপ যে ট্রান্সফরমার, সেখানে যে ফ্লাক্সটা তৈরি হতো, মনে করো এই যে ছবি আমরা দেখেছি, এখানে যে কয়েলস গুলো আছে, দেখো কয়েলস গুলো কি যে ফ্লাক্সটা তৈরি করবে, সেই ফ্লাক্সটাকে আমাকে কোরের মধ্যে দিয়ে ফ্লো তো করবে, কিন্তু কিছুটা ফ্লাক্সকে তো এয়ারের মধ্যে দিয়েও যেতে হবে, কিছুটা ফ্লাক্সকে তো এয়ারের মধ্যেও যেতে হবে, এবং এয়ারের মধ্যে কিছুটা ফ্লাক্স আমার লিক করে যাবে, কিছুটা ফ্লাক্স আমার সম্পূর্ণরূপে পৌঁছাবে না আয়রন সার্কিটে বা আয়রন পার্টে। কারণও পৌঁছাবে না, কারণ হচ্ছে এয়ারের পাথের অনেক বেশি রিলাক্টেন্স, বাধাটা অনেক বেশি পাবে, ফ্লাক্সটা যে ফ্লো করবে সেই ফ্লাক্স ফ্লো করতে অনেক বেশি বাধা প্রাপ্ত হবে, সুতরাং লিকেজ হবে। তো এইটা একটা ব্যাপার যে কোর টাইপ ট্রান্সফরমার যদি আমরা ইউজ করি, সেখানে কিন্তু লিকেজ রিয়াক্টেন্সের ভ্যালুটা অনেক বেশি থাকে। যেখানে আমরা যদি শেল টাইপ ট্রান্সফরমার ইউজ করি, সেখানে কিন্তু যেহেতু যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সম্পূর্ণরূপে ট্রান্সফরমারের ভেতরেই সীমাবদ্ধ থাকছে কোর অংশের মধ্যে, সুতরাং এখানে আমাদের লিকেজ রিয়াক্টেন্সের মানটা অনেক স্মল হয়। ঠিক আছে, এটা হচ্ছে স্মল হয় অনেক। তো এটাই আমরা কম্প্যারিজনস গুলো দেখবো। কম্প্যারিজনসটা এরকমই আছে যে আমাদের কোড টাইপ সেল টাইপের মধ্যে দেখো কম্প্যারিজন, যে কোড টাইপ হচ্ছে সিম্পল ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন, ডিজাইনটা সিম্পল অনেক, সেল টাইপের ডিজাইনটা কম্পারেটিভলি একটু কমপ্লেক্স। নেক্সট হচ্ছে যে লো মেকানিক্যাল স্ট্রেংথ হয় কোড টাইপের ডিউ টু দ্য নন ব্রেসিং অফ দ্য কন্ডাক্টার্স। কন্ডাক্টার্স গুলোকে আমরা মানে এটাকে অনেকটা পার্ট বাইরে থাকছে, কন্ডাক্টার্স গুলোকে আমরা জড়িয়ে রাখছি লিম্ফস গুলোর উপরে, সেটা যতটা মেকানিক্যাল স্ট্রেংথ তার থেকে কিন্তু সেল টাইপের মধ্যে যেহেতু একদম আমরা একদম ভরে রাখছি, কন্ডাক্টর গুলোকে একদম উইন্ডোর মধ্যে ভরে দিচ্ছি, তাহলে এগুলোর যতটা চান্স আছে বাইরে বেরিয়ে যাওয়ার বা খুলে যাওয়ার সেটা অনেক কম। হোয়ারাস যেটা আমাদের কোড টাইপ ছিল, সেখানে কিন্তু কন্ডাক্টর গুলোকে আমরা এরকম ভাবে কোনো আটকে রাখতে পারছি না, এটা একদম বাইরে আছে, সুতরাং এটা খুলে যাওয়ার চান্সেস অনেক বেশি, মেকানিক্যাল স্ট্রেংথটা অনেক বেশি থাকে সেল টাইপে। আরেকটা বলছে যে রিডাকশন অফ দ্য লিকেজ রিয়াক্টেন্স ইজ নট ইজিলি পসিবল। আমরা কোড টাইপের ক্ষেত্রে চাইলেও যে লিকেজ রিয়াক্টেন্স ব্যাপারটাকে কম করতে সহজে পারি না, লিকেজ রিয়াক্টেন্স যত কম হবে তত ভালো। ঠিক আছে, লিকেজ রিয়াক্টেন্সটা যত কম হবে ততই আমাদের বেটার, কিন্তু লিকেজ রিয়াক্টেন্সটা আমরা কোড টাইপের ক্ষেত্রে ইজিলি কম করতে পারি না, কারণ এরকম কনস্ট্রাকশনের জন্য যেহেতু বাইরে থাকছে অনেকটা পার্ট, পুরোপুরিভাবে আমার কোর অংশের মধ্যে সীমাবদ্ধ নেই ওয়াইন্ডিংটা, সুতরাং এখানে লিকেজ রিয়াক্টেন্স কম করাটা একটু ডিফিকাল্ট। হোয়ারাস সেল টাইপের ক্ষেত্রে ইজিলি আমরা লিকেজ রিয়াক্টেন্সকে কম করতে পারি, এবং কোড টাইপের ক্ষেত্রে মেরামতি করাটা অনেক সহজ। কোড টাইপকে খুব সহজেই আমরা খুলে কিন্তু রিপেয়ার করতে পারি। কোড টাইপ ট্রান্সফরমার, বিশেষত যে কোড টাইপ ট্রান্সফরমার, এগুলোকে কিন্তু খুব সহজেই আমরা খুলে রিপেয়ার করতে পারি, এবং তার জন্য কোর অংশ, বিশেষ করে যে কোর অংশে কিন্তু ফল্ট খুবই কম হয়। ঠিক আছে, ট্রান্সফরমারে যে ফল্টস গুলো হয় মেনলি কিন্তু ফল্টসটা হয় আমাদের ওয়াইন্ডিং অংশতে, কোরের মধ্যে কিন্তু ফল্ট খুবই রেয়ার ঘটে, সুতরাং কোরটাকে কিন্তু রিপেয়ার করারও বিশেষ প্রয়োজন পড়ে না। যখন ট্রান্সফরমার রিপেয়ারিং করা হয়, রিপেয়ারিং এর ক্ষেত্রে কোর অংশটা ইনট্যাক্টই থাকে অলমোস্ট, সুতরাং কোর অংশের জন্য বিশেষ কোনো ধ্যান দেওয়ারই প্রয়োজন হয় না। যেটুকু প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কয়েলস গুলোকে, এলভি এবং এইচভি কয়েলস গুলোকে নতুন করে তৈরি করতে হয়। তো এইটা হচ্ছে কাজ রিপেয়ারিং এর সময়, তো এটা করাটা অনেক ইজিয়ার, এই কোড টাইপ ট্রান্সফরমারকে রিপেয়ার করাটা অনেক বেশি ইজিয়ার। কিন্তু সেল টাইপ যে ট্রান্সফরমার, এইরকম যদি ট্রান্সফরমার হয়, দেখো এখান থেকে আমাকে যদি ওয়াইন্ডিং গুলোকে বার করতে হয়, তাহলেই আমাকে কোডটাকে ভাঙতে হবে, কোডটাকে না ভেঙে কিন্তু আমরা এই ওয়াইন্ডিং গুলোকে এখান থেকে বারই করতে পারবো না, সুতরাং এর ক্ষেত্রে এটাকে রিপেয়ারিং করাটা যথেষ্ট ডিফিকাল্ট। কোড টাইপের ক্ষেত্রে যতটা ডিফিকাল্ট ছিল, তার থেকে সেল টাইপে ট্রান্সফরমার গুলোকে রিপেয়ার করাটা অনেক বেশি ডিফিকাল্ট, এবং এই রিপেয়ারিং করতে গিয়ে আমাকে কোডটাকেও আবার নতুন করে বানাতে হবে, কারণ কোডটাও ক্ষতিগ্রস্ত হয় এই ওয়াইন্ডিং গুলোকে খুলে বার করবার সময় বা ডিসম্যান্টেল করবার সময়। নেক্সট হচ্ছে যে হিট ডিসিপেশন, এটা কোড টাইপের ক্ষেত্রে হিট ডিসিপেশনটা খুব ভালো হয়, কারণ হচ্ছে অনেকটা অংশ আমাদের বাইরে থাকছে, তো হিট ডিসিপেট যেটা যেটা কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হলে কয়েলটা গরম হবে, তা এই গরম যেটা হচ্ছে এর বাইরে তাপটাকে ছেড়ে দিতে পারছে, কারণ পুরোপুরিভাবে কোরের মধ্যে তো এটা সীমাবদ্ধ নেই, এর বাইরে অনেকটা স্পেস পাচ্ছে, অয়েল পাচ্ছে, অয়েলের মধ্যে ডোবানো থাকছে, সেই অয়েলকে অনেকটা হিট সহজেই ছেড়ে দিতে পারছে। ঠিক আছে, কিন্তু এইখানে যেটা হচ্ছে সেল টাইপের ক্ষেত্রে, এখানে কিন্তু ওয়াইন্ডিংস গুলো অয়েলের সংস্পর্শে থাকছে ঠিক কথায়, কিন্তু হিটটা ডিসিপেট করার জন্য স্পেসটা অনেক কম পাচ্ছে। স্পেস যেটা দরকার ওয়াইন্ডিংটার হিট ডিসিপেট করবার জন্য, সেই জায়গাটা অনেক কম পাচ্ছে। ক্রস সেকশনাল এরিয়া যত বেশি হবে তত বেশি হিট ডিসিপেট করতে পারবে। এখন এর তো দুদিকে একদম উইন্ডো দিয়ে ঘেরা আছে, দুদিকে উইন্ডো দিয়ে ঘেরা, তাহলে হিটটা যে ডিসিপেট করবে
তার জন্য এরিয়াটা অনেক কম পাচ্ছে, সুতরাং এটা গরম খুব সহজে হয়, এটা ঠান্ডা হতে চায় না সহজে। যেখানে আমাদের যেটা সেল কোর টাইপ ট্রান্সফরমার, এই দেখো টোটাল ব্যাপারটাকে আমাদের ট্রান্সফরমার ট্যাঙ্কের ভেতরে রাখা থাকে, আর ট্রান্সফরমার ট্যাঙ্কে থাকে তেল, সেই তেলের মধ্যে সহজেই কিন্তু তাপটাকে বিকিরণ করতে পারে। তার জন্য এটাকে ঠান্ডা করাটা কম্পারেটিভলি ইজিয়ার, বেটার হিট ডিসিপেশন। আর কোর টাইপ ট্রান্সফরমার এখানে হচ্ছে লঙ্গার মিন লেংথ অফ দ্য কোর অ্যান্ড শর্টার মিন লেংথ অফ দ্য কয়েল টার্ন। এখানে আমরা কোর যেটা আছে, কোরের যেটা মিন লেংথ দৈর্ঘ্য, কোরের দৈর্ঘ্যটা এখানে বেশি হয়, এবং এক একটা যে মিন লেংথ অফ দ্য কয়েল টার্ন, কয়েলগুলো যেগুলো আছে ওয়াইন্ডিংস, তাদের যে মিন টার্ন যেটা হয় সেটা অনেকটা কম লেংথের হয়, এবং এটা হচ্ছে ইএইচভি অ্যাপ্লিকেশনের জন্য সুইটেবল, হাই ভোল্টেজ লাইনের জন্য সুইটেবল। যেখানে সেল টাইপ যে ট্রান্সফরমার সেটা কিন্তু হাই ভোল্টেজ ইএইচভি অ্যাপ্লিকেশনের জন্য সুইটেবল নয়। ঠিক আছে, তাহলে কোর টাইপ সেল টাইপের ডিফারেন্সগুলো আমরা মোটামুটি দেখে নিলাম, যে এটার কনস্ট্রাকশনটা সহজ, কোর টাইপের। সেল টাইপের ক্ষেত্রে কনস্ট্রাকশনটা ডিফিকাল্ট। কোর টাইপের ক্ষেত্রে ওয়াইন্ডিংসগুলোর মেকানিক্যাল স্ট্রেংথটা অনেক কম থাকে, যেখানে সেল টাইপের ক্ষেত্রে কন্ডাক্টার্স যেগুলো আছে তাদের মেকানিক্যাল স্ট্রেংথটা অনেকটা কম্পারেটিভলি হাই থাকছে। কোর টাইপের ক্ষেত্রে যে লিকেজ রিঅ্যাক্টেন্স, যেটাকে আমরা কম করতে চাই, সেই লিকেজ রিঅ্যাক্টেন্সটাকে কম করাটা কম্পারেটিভলি ডিফিকাল্ট। শেল টাইপের ক্ষেত্রে খুব সহজেই লিকেজ রিঅ্যাক্টেন্সকে কম করা যায়। কোর টাইপের ক্ষেত্রে যে হিট ডিসিপেশন ব্যাপারটা হয়, সেই হিট ডিসিপেশনটা অনেক ডিফিকাল্ট, খুব সহজে করা যায় না। যেখানে কোর টাইপের ক্ষেত্রে ডিফিকাল্ট নয়, কোর টাইপের ক্ষেত্রে যেটা ওয়াইন্ডিংস গুলো সেটা ওয়াইলের সংস্পর্শেই খুব সহজে অনেকটা থাকছে বলে তাও সহজে তাপ বিকিরণ করতে পারছে, হিট ডিসিপেশন ইজিলি হয়, তার জন্য তাড়াতাড়ি ঠান্ডা হয়। যেখানে সেল টাইপের ক্ষেত্রে কিন্তু হিট ডিসিপেশন করাটা ডিফিকাল্ট, তার জন্য এটা তাড়াতাড়ি ঠান্ডা হতে চায়। আর এইটাকে, এই সেল টাইপ ট্রান্সফরমার, এটাকে আমরা জেনারেলি ইউজ করে থাকি লো ভোল্টেজ অ্যাপ্লিকেশনের জন্য। ইএইচভি অ্যাপ্লিকেশনে খুব একটা, মানে লো ভোল্টেজ বলতে 11 কেভিতে আমরা ইউজ করে থাকি। 11 কেভিতে মাঝে মধ্যে ইউজ করা হয়, 11/433 কেভি, 433 ভোল্ট, এইরকম ক্ষেত্রে কোর টাইপ মাঝে মধ্যে ইউজ করা হয়, খুব বেশিও ইউজ করা হয় না। ঠিক আছে, আমাদের যে ডিস্ট্রিবিউশন সিস্টেম যদি আমরা দেখি, সেখানে লেস দ্যান 10% হচ্ছে কোর টাইপ ট্রান্সফরমার, মানে 90%, লেস দ্যান 10% হচ্ছে সেল টাইপ, লেস দ্যান 10% হচ্ছে সেল টাইপ। ঠিক আছে, আর 90%-এর থেকে বেশি কিন্তু কোর টাইপ। ঠিক আছে, সুতরাং সেল টাইপ কিন্তু কমই থাকে, কারণ এটা রিপেয়ার করাটা অনেক ডিফিকাল্ট, আর ট্রান্সফরমার তো ডিস্ট্রিবিউশনে প্রায়ই খারাপ হয়, সুতরাং রিপেয়ার করাটা খুব ডিফিকাল্ট। যেহেতু সেই কারণেই আমাদের কোর টাইপটা খুব একটা ইউজ করা হয়, সেল টাইপটা বেশি ইউজ করা হয় না। আর ইএইচভি অ্যাপ্লিকেশনে তো এটাকে ইউজই করা যায় না। এই হচ্ছে মেন ব্যাপার আমাদের কোর এবং সেল টাইপের ক্ষেত্রে। আরেক ধরনের ক্লাসিফিকেশন, হ্যাঁ তুই কিছু বলবে? স্যার ওই সিঙ্গেল হুম ফেজে 5টা স্লট করলাম, দুটো এইচভি দুটো এলভি তো, হুম আর 3 ফেজে এরকম করলাম 3টে ফেজের জন্য, তো সিঙ্গেল ফেজে ওইটা কেন হলো ওটা বুঝতে পারছি না, দুটো আলাদা আলাদা। দুটো আলাদা মানে কি, ওখানেও তুমি একটা করতে পারো, সেখানেও একটা দেখাতেই পারো, আমি দেখিয়েছি তাই। মানে যদি তুমি একটা দেখাতে, না এখানে একটা দেখালে তো মুশকিল আছে না, এখানে তোমার এলভিটাকে তো আমাকে রাখতেই হবে। এলভিটাকে কি রাখতে হবে বলতো? আচ্ছা, এরকম করা যেতে পারতো, সিঙ্গেল ফেজেও তুমি চাইলে এরকমটা করতে পারতে, হতো এরকম। এটা ধরো একটা আমি কনস্ট্রাকশন বানাচ্ছি, এখানে মাঝের লিঙ্কটা একটু হবে, এটা হবে। তোমাকে এর মধ্যে ধরাতে হবে, ঠিক আছে, কয়েলগুলোকে এখানে তো ধরাতে হবে এই উইন্ডোর মধ্যে। তো ধরো এরকম করলে তুমি তুমি যদি চাও এরকমও করতে পারো। এটা হচ্ছে একটা এইচভি, আর তুমি অর্ধেক এলভি কে উপরে রাখো, অর্ধেক এলভি কে উপরে রাখো, এরকমও হবে। এরকমও যে হবে না তা না, এরকমও দেখাতে পারো। ঠিক আছে, এটা দেখিয়েছে কটা কয়েল দেখাবে তার জন্য, এখানে দুটো করে দেখিয়েছে বলে যদি দুটো করে দেখাতে চাও তাহলে ওরকম করতে হবে, যেরকমটা উপরে দেখেছো এরকম করতে হবে। আর যদি একটা করে দেখাতে চাও এরকমও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু যা করবে এটা হচ্ছে ফুল এইচভি, এটা হচ্ছে এইচভি, তাহলে এটা হবে হাফ এলভি, এখানে হাফ এলভি থাকছে আর হাফ এলভি নিচে থাকছে। ঠিক আছে,
ঠিক আছে স্যার। এবারে হচ্ছে আমরা কনস্ট্রাকশন ওয়াইজ তো দেখে নিলাম, এবার অ্যাপ্লিকেশন ওয়াইজ আমরা দুরকম ভাগে বলতে পারি, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আর একটা হচ্ছে আমাদের পাওয়ার ট্রান্সফরমার। এবার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার যেগুলো, এই দেখো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার একটা দেখতেই পাচ্ছ, একটা পোলের ওপরে রাখা আছে। এবার বলছে ইট ইজ রেটেড আপ টু 200 কেভিএ। এবার এটা কন্ট্রোভার্সিয়াল, এরকম 200 কেভিএ জেনারেলি বলা উচিত, কারণ 200 কেভিএর থেকে বেশি রেটিং এর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আমরা দেখে থাকি। ঠিক আছে, 200 কেভিএর থেকে বেশিই হয়, বিশেষত সিএসসি যেগুলো ট্রান্সফরমার ডিস্ট্রিবিউশন, সেগুলো তো 315 কেভির অনেক আছে, 315 কেভি অনেক বেশি ট্রান্সফরমার সিএসসির কাছে আছে। ঠিক আছে, সুতরাং ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার 315 পর্যন্ত হতে পারে। জেনারেলি আমরা আমাদের রাজ্যে যেগুলো দেখি 315 পর্যন্ত জেনারেলি দেখে থাকি। ঠিক আছে, এরকম নয় যে এর থেকে বেশি করা যাবে না, করা যেতেই পারে। ঠিক আছে, কিন্তু জেনারেলি হয় না, জেনারেলি আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের রেটিং এরকম দেখে থাকি 63 কেভিএ, 100 কেভিএ, 160 কেভিএ, 25 কেভিএ থাকে, 16 কেভিএ থাকে, এরকম থাকে। ঠিক আছে, তো এবার হচ্ছে এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার গুলো হচ্ছে সব স্টেপ ডাউন ট্রান্সফরমার। এগুলো কি ধরনের ট্রান্সফরমার না স্টেপ ডাউন, এরা হচ্ছে ভোল্টেজটাকে কমিয়ে অ্যাপ্লাই করা হয় এখানে, মানে ভোল্টেজ যেটা প্রাইমারি সাইডে আমরা দেবো সেটাকে এখানে স্টেপ ডাউন করে দেওয়া হয়। ঠিক আছে, এবং দে আর ইউজ টু স্টেপ ডাউন ডিস্ট্রিবিউশন ভোল্টেজ টু আ স্ট্যান্ডার্ড সার্ভিস ভোল্টেজ। যে ভোল্টেজে আমরা সার্ভিস দিতে চাই, যেমন হচ্ছে সার্ভিস, তোমরা ওয়্যারিং করেছো, সার্ভিস লাইন কিভাবে দিতে হয় জানো, তাহলে সেই সার্ভিস ভোল্টেজ যেটা আছে সেই ভোল্টেজে নামানোর জন্য আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারকে ব্যবহার করি। আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার অলওয়েজ অপারেশন, 24 ঘন্টা ধরে চলতে থাকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। আর যেটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের উপরে যে লোডটা থাকে, এই লোডটা কিন্তু ভ্যারি করে, মানে লোডটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের উপরে যে লোড, সেটা দিনের বিভিন্ন সময়ে ভ্যারি করে। মানে এগুলো তো সার্ভিস লাইন আছে, এখান থেকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার থেকে বিভিন্ন কনজিউমারের কাছে যায়। এখন কোনো দিনের বেলায় হয়তো একরকম লোড আছে, বিকাল বেলায় আরেক রকম লোড আছে, সন্ধ্যেবেলায় আরেক রকম লোড আছে, গভীর রাতে আরেক রকম লোড আছে। তো মানে লোড যেরকম যেরকম ভ্যারি করে, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের উপরে লোডটাও সেরকম ভাবে ভ্যারি করতে থাকে। তার মানে লোডটা কিন্তু কনস্ট্যান্ট এখানে থাকে না। The load on the distribution transformer varies from time to time and the transformer will be on no load or light load most of the time. বেশিরভাগ সময় হয়তো দেখা যাবে ট্রান্সফরমারের উপরে খুব একটা লোড নেই, সারা দিনে হয়তো বেশি লোড নেই, হয়তো সন্ধ্যাবেলাটুকুই লোডটা পড়ছে, এরকম হতেই পারে। এটা একটা কমন ফর্মুলা যেটা আমরা জানি যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার যেহেতু আমরা সারাদিন চলছে, সবসময় তো চলছে, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারকে তো আর বন্ধ রাখা যাবে না সারাদিন, মানে ওটার উপরে লোড থাকুক আর না থাকুক, তুমি তো বন্ধ করতে পারো না ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারকে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা সারাদিন চলবে বলে এর ক্ষেত্রে আমাদেরকে কোর লস যেটা আছে, কোর লস তো সারাদিন হবেই, তাই না? ডিস্ট্রিবিউশন মানে কোর লসটা তো কনস্ট্যান্ট লস। ট্রান্সফরমারের মধ্যে দু রকম লস হয়, একটা হচ্ছে কোর লস আর একটা হচ্ছে কপার লস। এখন কোর লসটা হচ্ছে কনস্ট্যান্ট লস, এটা সবসময় হবে। ট্রান্সফরমারের উপরে লোড থাকলেও হবে, ট্রান্সফরমারের উপরে লোড না থাকলেও হবে। ট্রান্সফরমারের উপরে মানে শুধুমাত্র ট্রান্সফরমারটা যদি নো লোডেও চালু থাকে, নো লোডেও এই লসটা হবে। তাহলে এই যে লসটা সারাদিন ধরে যদি হতে থাকে, সেটা তো একটা ক্ষতি। এই লসটা তো আমরা চাইবো না, আমরা চাইবো যতটা সম্ভব কম করা যায়। তার জন্য কি হয় না, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ক্ষেত্রে কোর লসটাকে মিনিমাইজ করা উচিত, কোর লসটাকে মিনিমাইজ করা উচিত। আর তার জন্য বেটার কোর মেটেরিয়াল সেখানে ইউজ করা যেতে পারে। যত বেটার কোয়ালিটির কোর মেটেরিয়াল ইউজ করা হবে, তত ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের লসটা, কোর লসটার পরিমাণটা কমতে থাকবে। এটা অলরেডি তোমরা আগের সেমিস্টারে পড়েছো, কোর লস কম করার জন্য কি ইউজ করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ধরো এই যে ম্যাক্সিমাম যেটা আমাদের এফিসিয়েন্সি, মানে ট্রান্সফরমারের এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম কখন হয়? ম্যাক্সিমাম তখনই হয় যখন ট্রান্সফরমারের কোর লস এবং কপার লস এই দুটো হচ্ছে সেম হয়। আমরা তো এটা জানি যে ট্রান্সফরমার এফিসিয়েন্সি উইল বি ম্যাক্সিমাম হোয়েন দ্য কোর লস এবং কপার লস এই দুটো হচ্ছে সেম। এই সময় হচ্ছে আমাদের এফিসিয়েন্সিটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে কপার লস যেটা হয় ট্রান্সফরমার, ওটা তো আর কনস্ট্যান্ট নয়, কপার লসটা ভ্যারিয়েবল। কপার লসটা হচ্ছে ভ্যারিয়েবল। কপার লস কার সঙ্গে ভ্যারি করে? লোডের সঙ্গে সঙ্গে ভ্যারি করে। এখন ধরো কপার লসের ভ্যালু আমরা বলতে পারি PCU, এটা হচ্ছে কপার লস অ্যাট ফুল লোড, এটা হচ্ছে FL কপার লস, ফুল লোডে কপার লস, এটা হচ্ছে ফুল লোড কপার লস। ঠিক আছে, আর আয়রন লস যেটা হয়, আয়রন লসটা হচ্ছে PI, এটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট, এটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট, এটা হচ্ছে আয়রন লস বা নো লোড লস, যা খুশি বলতে পারি। এখন ট্রান্সফরমারের এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম তখনই হবে যখন আমাদের কপার লস এবং কোর লসটা সেম হবে। তাহলে কত পার্সেন্ট লোডে আমরা ট্রান্সফরমারটাকে চালাতে চাইবো?
সেটা হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যদি আমাদের হতে হয়, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়ার কন্ডিশন হচ্ছে যে কোর লস ইজ ইকাল টু কপার লস। ঠিক আছে, ধরা যাক এক্স ফ্র্যাকশন অফ দ্য লোডিং, যেটা ম্যাক্সিমাম লোড তার এক্স ফ্র্যাকশনে যদি আমরা চালাই তাহলে কপার লসটা কোর লসের সঙ্গে ইকুয়াল হবে। এটা তো অলওয়েজ কনস্ট্যান্ট পিআই থাকবে। এখন যদি আমরা ফ্র্যাকশন অফ দ্য লোডিং ইজ ইকাল টু এক্স বলি, মানে এক্স ইজ ইকাল টু হচ্ছে আমাদের লোডিং ফ্র্যাকশন, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমাদের ধরো ট্রান্সফরমারের যা ম্যাক্সিমাম লোড তার আমরা অর্ধেক লোডে চালাচ্ছি বা 50% লোডিং এ চালাচ্ছি, তাহলে লোডিং ফ্র্যাকশন এক্স এর ভ্যালু কত হবে? লোডিং ফ্র্যাকশন এক্স এর ভ্যালু হয়ে যাবে 50%, মানে হচ্ছে 1/2। যদি আমরা ট্রান্সফরমারটাকে 75% লোডে চালাই তাহলে লোডিং ফ্র্যাকশন কত হয়ে যাবে? 75% মানে হচ্ছে 75/100 অর্থাৎ 3/4 এরকম। তো কপার লস যেটা হয় সেটা লোডিং ফ্র্যাকশনের সঙ্গে সঙ্গে চেঞ্জ করে, এবং এটার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু পিসিইউ, অর্থাৎ ফুল লোডে যেটা কপার লস হচ্ছে তাকে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি, হোয়ার এক্স ইজ দ্য লোডিং ফ্র্যাকশন। এইভাবে আমরা বার করতে পারি যে কত পার্সেন্ট এফিসিয়েন্ট, মানে কত পার্সেন্ট লোডিং এ ট্রান্সফরমারটাকে যদি চালাই তাহলে সেটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে চলবে। ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে চলবে অর্থাৎ ট্রান্সফরমারের লসেস গুলো সব থেকে কম কখন হবে। তো তার কন্ডিশন এটাই, পিআই ইজ ইকাল টু এক্স স্কোয়ার ইন্টু পিসিইউ। তাহলে এই ফর্মুলা থেকে আমরা এক্স এর ভ্যালু ক্যালকুলেট করে ফেলতে পারি। এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের রুট ওভার অফ পিআই ডিভাইডেড বাই পিসিইউ। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের লোডিং ফ্র্যাকশনের ভ্যালুটা। ঠিক আছে, তো এইটা একটা জিনিস যেটা আমাদের জানতে হবে। আর ভোল্টেজ রেগুলেশন ব্যাপারটাও তোমরা জানো যে ভোল্টেজ রেগুলেশন ইজ ইকাল টু হচ্ছে নো লোডে কত ভোল্টেজ মাইনাস ফুল লোডে কত ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোডে কত ভোল্টেজ, তাকে 100% দিয়ে গুণ করতে হবে। তো এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার গুলো যেহেতু আমাদের কনজিউমারকে পাওয়ার দিচ্ছে, তো কনজিউমারের কাছে যদি লো ভোল্টেজ পৌঁছায় কনজিউমার তো সন্তুষ্ট হবে না, কনজিউমার বিরক্ত হবে, কনজিউমারের কাজ করতে অসুবিধা হবে। সুতরাং কনজিউমারকে স্যাটিসফাইড করবার জন্য বা কনজিউমারের যে চাহিদা সেগুলোকে পূরণ করবার জন্য আমাদের উদ্দেশ্য হবে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার যেগুলো হয় সেগুলো যেন ভোল্টেজ রেগুলেশনটা যতটা সম্ভব কম থাকে। ভোল্টেজ রেগুলেশন যত কম হবে তত কনজিউমার বেটার ভোল্টেজ পাবে, কনজিউমার স্যাটিসফ্যাকশন তত বাড়বে। আর এক রকমের ট্রান্সফরমার আছে, সেটা হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার। পাওয়ার ট্রান্সফরমার মূলত সাবস্টেশন গুলোতে থাকে অথবা জেনারেটিং ট্রান্সফরমার জেনারেটিং স্টেশনেও থাকে। এদের রেটিংটা হচ্ছে জেনারেলি 200 কেভিএর থেকে বেশি থাকে, এবং জেনারেলি এগুলো এমভিএ রেটিং এ থাকে। এমভিএ রেটিং মানে হচ্ছে কি 1000 কেভিএর থেকেই বেশি হয় জেনারেলি। তো এগুলো হচ্ছে সাবস্টেশনে থাকে, এবং ইউজুয়ালি সাবস্টেশনে একটা ট্রান্সফরমার জেনারেলি থাকে না, সাবস্টেশনে একের বেশি সংখ্যক ট্রান্সফরমার থাকে, 3টে 4টে থাকতে পারে, 5টাও থাকতে পারে। এবার হচ্ছে এই সাবস্টেশনে যে ট্রান্সফরমার গুলো আছে এদেরকে আমরা প্যারালালি অপারেট করাই, মানে একটা ট্রান্সফরমারের উপরে যদি লোড বেশি হয়ে যায় তাতে তার উপরে যেন ওভারলোড না করে তার জন্য সেই লোডটাকে ক্যাটার করবার জন্য ওর সঙ্গে প্যারালাল অপারেশনে আমরা আরেকটা ট্রান্সফরমারকে কানেক্ট করে থাকি। ঠিক আছে, এবং অনেক সময় এরকমও হয় যে কোনো কোনো সময় হয়তো লোড খুব বেশি আছে, মানে সরি লোড যখন খুব কম আছে, ধরো শীতকাল বা কোনো কারণে লোড খুব কমে গেছে, আমরা চাইলে কোনো ট্রান্সফরমারকে আমরা অফও করে দিতে পারি, ডিসকানেক্টেডও করে দিতে পারি। তবে জেনারেলি এটা ফলো করা হয় না, কারণ ট্রান্সফরমার যদি বন্ধ থাকে তাহলে তার টেন্ডেন্সি হয় কি ময়েশ্চার অ্যাবজর্ব করে নেওয়া। ময়েশ্চার অ্যাবজর্ব করে নিলে আবার তার ভেতরে অয়েলের কোয়ালিটি ডিটোরিয়েট করবে, এবং তার আবার পরবর্তী ক্ষেত্রে ইনসুলেশনের ব্রেকডাউনও ঘটতে পারে। তো জেনারেলি এটা ফলো করা হয় না, যদিও এটা করা যেতে পারে, মানে দরকার যদি আমাদের পড়ে, আমরা যদি চাই আমরা করতে পারি, যদিও এটা ইন জেনারেল ইন প্র্যাকটিস করা হয় না। ট্রান্সফরমার বন্ধ করলে ময়েশ্চার ঢুকে যায়, ময়েশ্চার ঢুকলে ট্রান্সফরমারটার অফ করে যতটা আমরা কোর লস সেভ করতে পারবো, ট্রান্সফরমার খারাপ হলে সেটা সারাতে গিয়ে কিন্তু তার থেকে অনেক বেশি পয়সা বেরিয়ে যাবে। সুতরাং এই প্র্যাকটিস জেনারেলি করা হয় না, কিন্তু চাইলে এটা করা যেতে পারে। তো এটাই হচ্ছে যে পাওয়ার ট্রান্সফরমার হচ্ছে সাবস্টেশনে থাকে, এবং এটার উপরে যদি লোড আমরা চাই তার লোডটাকে আমরা অন্য একটা ট্রান্সফরমারের উপরে চাপিয়ে সেটাকে অফও করতে পারি। আর এদের হচ্ছে কি নিয়ার ফুল লোডের কাছাকাছি এদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি রাখা হয়, এটার এফিসিয়েন্সি রাখা হয় ম্যাক্সিমাম এফিসিয়েন্সি নিয়ারলি ফুল লোডের কাছাকাছি রাখা হয়। অন্যদিকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের এফিসিয়েন্সি কিন্তু ফুল লোডের কাছাকাছি রাখা হয় না, কারণ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বেশিরভাগ সময় কত পার্সেন্ট লোডিং এ চলে, ফুল লোডের থেকে কম লোডিং এই চলে, 50% বা 60% এরকম লোডিং এ চলে। তো ওই অনুযায়ী ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি সেটাকে ডিজাইন করা হয় কখন না ওই রকম 50-60 বা 70% লোডিং এ। অন্যদিকে পাওয়ার ট্রান্সফরমার ধরে নেওয়া হয় যে এটা সবসময় ফুল লোডের কাছাকাছি চলবে, তো সেই অনুযায়ী
পাওয়ার ট্রান্সফরমারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা এমনভাবে ডিজাইন করা হয় যে এটা যেন ফুল লোডের কাছাকাছি চললেই ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেয়, এরকম ভাবে ট্রান্সফরমারটাকে ডিজাইন করা হয়। ট্রান্সফরমার ডিজাইন করা হয় মানে এটা কি, মানে হচ্ছে ট্রান্সফরমারের কোর যখন ডিজাইন করব তখন আমাকে এমন করতে হবে যে এই এক্স এর যে ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা যেন একের কাছাকাছি আসে, মানে এক্স এর ভ্যালু একের কাছাকাছি থাকলে যেন কপার লস এবং আয়রন লস এই দুটো ব্যাপার সেম হয়, সেরকম ভাবে ডিজাইনটা করতে হবে পাওয়ার ট্রান্সফরমার ডিজাইন করবার সময়। আর পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে লিকেজ রিঅ্যাক্টেন্স কিন্তু অনেক বেশি থাকে। লিকেজ রিঅ্যাক্টেন্সের ভ্যালুটা বেশি থাকবে, কারণ কি লিকেজ রিঅ্যাক্টেন্স যত বেশি হবে তত হচ্ছে তার ইম্পিডেন্সটা বেশি হবে। ট্রান্সফরমারের নিজস্ব যে ইন্টারনাল ইম্পিডেন্স, যেটা হচ্ছে ফল্ট কারেন্টকে বাধা দেবে, মানে ট্রান্সফরমারের টার্মিনালে যদি কোনো কারণবশত ফল্ট হয়ে যায়, একটা ট্রান্সফরমার তার টার্মিনালে যদি কোনো কারণে ফল্ট হয়, একটা ট্রান্সফরমারের টার্মিনাল, সেখানে যদি কোনো শর্ট সার্কিট ফল্ট হয়, এই যে তিনটে টার্মিনাল আছে এখানে যদি কোনো কারণে কোনো ফল্ট হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে তো সেই ফল্ট কারেন্টটা ট্রান্সফরমারের কয়েলগুলোর মধ্যে ফ্লো করে যাবে। এখন ট্রান্সফরমারের কয়েলগুলোকে যদি আমরা বেশি ইম্পিডেন্স না দিয়ে রাখি, তাদের ইম্পিডেন্সের ভ্যালু যদি বেশি না হয়, তাহলে যদি কম হয়, তাহলে কি হবে, যখন এরকম ফল্ট ট্রান্সফরমার টার্মিনালে হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে প্রচুর ফল্ট কারেন্ট ফ্লো করবে। কারণ ফল্ট কারেন্ট মানে আমরা জানি কি, ফল্ট কারেন্ট মানে হচ্ছে যে ভোল্টেজ রেটিং, যে রেটিং এ ট্রান্সফরমারটা কাজ করছে, ডিভাইডেড বাই যে ফল্ট পাথের যেটা ইম্পিডেন্স জেড এফ। এখন জেড এফ টার ভ্যালু যদি বেশি হয় তাহলে ফল্ট কারেন্টটা কম হবে, আর জেড এফ এর ভ্যালু যদি কম হয় তাহলে ফল্ট কারেন্টটা বেশি হবে। আমরা তো চাইবো যে ট্রান্সফরমার যেন খারাপ না হয়ে যায়। পাওয়ার ট্রান্সফরমার খুব কস্টলি একটা ইকুইপমেন্ট, একবার যদি খারাপ হয় সেটাকে রিপেয়ার করতে প্রচুর কস্ট হবে এবং তাতে প্রচুর পাওয়ার ইন্টারাপশন হবে এবং সারানোটাও ডিফিকাল্ট। সুতরাং এক্ষেত্রে আমরা চাইবোটা কি, যে এদের ইম্পিডেন্সের ভ্যালুটা যেন যত বেশি হয় তত ভালো। তাতে যদি আমাদের একটু ভোল্টেজ রেগুলেশনটা খারাপও হয় খুব একটা ম্যাটার করবে না, ঠিক আছে। সুতরাং এই ট্রান্সফরমারের ক্ষেত্রে লিকেজ রিঅ্যাক্টেন্সের ভ্যালুটা কিন্তু অনেক বেশি থাকে, এই কারণেই বেশি থাকে যাতে তারা ফল্ট কারেন্টটাকে লিমিট করতে পারে। এবং এক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশনটা অতটা ফ্যাক্টর করে না, কারণ এখানে ভোল্টেজ রেগুলেশন মানে কত ভোল্টেজ আমরা সেকেন্ডারিতে পাচ্ছি, প্রাইমারিতে একরকম ভোল্টেজ দিচ্ছি, সেকেন্ডারিতে একরকম ভোল্টেজ পাচ্ছি। এবার এখানে যদি আমরা কমও একটু ভোল্টেজ পাই, ভোল্টেজ রেগুলেশন এখানে যদি বেশি হওয়ার কারণে আমরা সেকেন্ডারিতে একটু কম ভোল্টেজও পেয়ে যাই, তাহলেও অসুবিধা নেই, সেই ভোল্টেজটাকে আমরা আরো অন্যান্য উপায়ে স্টেপ আপ করে নিতে পারি, ঠিক আছে। সুতরাং সেইটা খুব একটা ম্যাটার করবে না, কিন্তু যদি একবার খারাপ হয়ে যায় পাওয়ার ট্রান্সফরমার, সেটা সারানো কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই কারণে পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে লিকেজ ইম্পিডেন্সের ভ্যালুটা বেশি রাখা হয়। এবং লিকেজ ইম্পিডেন্সের ভ্যালু কোন ধরনের ট্রান্সফরমারের ক্ষেত্রে বেশি হয় তোমরা আগেই দেখলে, কোর টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে। সুতরাং পাওয়ার ট্রান্সফরমারটা কি টাইপ ট্রান্সফরমার হবে, পাওয়ার ট্রান্সফরমার কিন্তু কোর টাইপই হবে, সেল টাইপ হবে। তো এইটুকু পার্ট আমরা আজকে ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে আমরা স্পেসিফিকেশন দেখবো, তার নেম প্লেটে কি কি থাকে দেখবো, ম্যাগনেটিক সার্কিট সম্পর্কে জানবো, ঠিক আছে। ইত্যাদি ব্যাপারগুলো আমরা পরের ক্লাসগুলোতে দেখবো। এখানেই শেষ নয়, এটা একটা পিপিটি, এরকম অনেক কটাই পিপিটি আছে, ঠিক আছে। এই পর্যন্ত আজকে ডিসকাশন করা।